আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই বোন, আশা করছি সবাই ভালো আছেন। মারুফ একাডেমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমাদের প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা, যে কোনো চাকরির পরীক্ষা নেওয়ার সময়, প্রস্তুতি নেওয়ার সময় অবশ্যই আপনাকে সেই পরীক্ষা সংক্রান্ত বিগত প্রশ্নগুলো একটু অ্যানালাইসিস করে পড়াশোনা করা খুবই জরুরি, এবং বুদ্ধিমানরা সেই কাজটাই করে। তো আমরা আপনাদের জন্য যে আয়োজনটা করেছি মারুফ একাডেমি ইউটিউব চ্যানেলে, এই যে প্লেলিস্টটা তৈরি করে দিয়েছি, এই প্লেলিস্টে আমরা যথাসম্ভব চেষ্টা করব প্রথমে আমরা 4-5টা কোশ্চেন অ্যানালাইসিস, অ্যানালাইসিস বলতে কি বোঝায়, ব্যাখ্যা সহ পড়বো, শুধু প্রশ্ন না। তো কিভাবে আসলে পড়তে হবে জিনিসগুলো একটু দেখবেন, এবং খাতায় যদি আপনারা সব থেকে ভালো হবে খাতায় আপনারা লিখবেন, সুন্দর করে লিখে নোট করে ফেলবেন, তাইলে পড়াটা দেখবেন যে খুবই সুন্দর হবে। আপনাদের আগ্রহ যদি অনেক বেশি থাকে, আমার আগ্রহটাও অনেক বেশি থাকবে। সুতরাং চলেন আমরা তাহলে শুরু করি। আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা 2024-এ ঢাকা এবং চট্টগ্রাম বিভাগে যে প্রশ্ন পরীক্ষাটা হয়েছিল, সেই প্রশ্নটা নিয়ে আমরা একটু আলাপ আলোচনা করব আজকে। হ্যাঁ, তো দেখেন প্রথম প্রশ্নটা কি ছিল, যে বাংলা ভাষার প্রাচীন যুগের সময়কাল কত ছিল। তো এই প্রাচীন যুগের সময়কাল আমরা কিন্তু সবাই জানি, যেটা অপশনে দেওয়া ছিল। অপশনে ছিল 700 থেকে 1400, 650 থেকে 1200, এরকম ছিল। তো আমরা জানি এই সময়কালটা হচ্ছে 650 থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত ছিল। এটা হচ্ছে মেইনলি রাইট অ্যান্সার। এখন কথা হলো, আমরা আরেকটু বিস্তারিত এখান থেকে শিখে ফেলবো। যেটাই পড়েন না কেন বিস্তারিত শিখতে হবে। তো দেখেন, এই যে যে প্রাচীনকালের সময়কাল নিয়ে তিনজন ব্যক্তি তিন ধরনের মতবাদ দিয়েছে। প্রাচীন যুগের যে সময়কাল, এই প্রাচীন যুগের সময়কাল নিয়ে তিনজন ব্যক্তি তিন ধরনের কথা বলেছে। এক নম্বরে এক নম্বরে হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। খেয়াল করবেন, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ শহীদুল্লাহ বলেছেন যে এই প্রাচীনকালের যে প্রাচীন যুগের যে সময়কাল, এই সময়কালটা ছিল হচ্ছে 650 থেকে 1200, 650 থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত। আচ্ছা, দুই নাম্বার আরো একজন ব্যক্তি ছিল ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। ডক্টর সুনীতি কুমার ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। সুনীতি কুমার আবার বলছিল যে 950 থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রাচীন যুগের সময়কাল। আরো একজন, সে ছিল হচ্ছে ডক্টর সুকুমার সেন। এই সুকুমার সেন আবার বলছে যে না, এই দুটো হবে না। সুকুমার সেনের মতে সে আবার বলছে হচ্ছে 950 থেকে 1350। প্রিয় ভাই বোন, তাহলে একটা জিনিস খেয়াল করেন, তাহলে আমরা কিন্তু একটা প্রশ্ন দিয়ে সবগুলো ব্যাখ্যা সহ পড়ে ফেলবো। তাহলে বাংলা ভাষার প্রাচীন যুগের সময়কাল ছিল 650 থেকে 1200, এটাও আমাদের উত্তর। এটা ছিল ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে। সুনীতি কুমারের মতে ছিল 950 থেকে 1200। সুকুমার সেনের মতে 950 থেকে 1350। এখন অপশন যে কোনো একটা থাকতে পারে, যে কোনো একটা, তিনটাই থাকবে না, তো তিনটার মধ্যে যে কোনো একটা আপনারা অ্যান্সার দিয়ে দিবেন। তো আবার অনেক সময় পরীক্ষাতে আসতে পারে যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে কত, সুনীতি কুমারের মতে কত, সুকুমার সেনের মতে কত। এইভাবে কিন্তু কোশ্চেন গুলা ঘুরতে পারে। তাহলে এইটা আমরা শিখে ফেললাম সেম ভাবে। এখন আমরা আরেকটু জিনিস জানতে পারি, যে এই যে বাংলা সাহিত্য যে আমরা বলি, এই বাংলা সাহিত্যকে কয়টি যুগে ভাগ করা যায়। দেখেন, বাংলা সাহিত্যকে টোটাল তিনটি যুগে ভাগ করা যায়। কি কি যুগ? একটাকে আমরা বলি হচ্ছে প্রাচীন যুগ, একটাকে বলি আমরা হচ্ছে প্রাচীন যুগ, যেই প্রাচীন যুগটা হচ্ছে 650 থেকে 1200, বা 950 থেকে 1200, বা 950 থেকে 1350। এটা এক একজন মত দিয়েছে, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে এই দুটোর মধ্যে পরীক্ষাতে আসে। দুই নাম্বারটা হচ্ছে মধ্যযুগ। আচ্ছা, মধ্যযুগটা আমরা জানি এটা হচ্ছে 1201 সাল থেকে 1800 সাল পর্যন্ত এটা বিস্তৃত ছিল। তিন নাম্বারটা হচ্ছে আধুনিক যুগ। আধুনিক যুগটা মনে রাখবেন যে আধুনিক যুগটা হচ্ছে 1800 সালের পর থেকে, অর্থাৎ 1801 সাল থেকে বর্তমান পর্যন্ত কিন্তু আধুনিক যুগ চলতেছে। এবং এই মধ্যযুগের মধ্যে আবার 1500 বছর, সরি 150 বছর আছে, অর্থাৎ যেটা ছিল 1201 থেকে 1350। এই যে 150 বছর মধ্যযুগের মধ্যে যে ভাগটা, এই 150 বছরকে আবার বলা হয় অন্ধকার যুগ। এই 150 বছরকে কি বলা হয়? অন্ধকার যুগ বলা হয়। প্রিয় ভাই বোন, এই যে এক নাম্বার প্রশ্নটা যে আমরা পড়লাম, এবং দেখেন কত সুন্দর আমরা ব্যাখ্যা করে পড়েছি, এইভাবে যদি আপনারা জিনিসগুলা পড়তে পারেন, তাহলে দেখবেন খুব সুন্দরভাবে আপনারা সবকিছু শিখতে পারবেন। ঠিক আছে, তাহলে আমরা আরেকবার একটু রিপিট করি। বাংলা ভাষার প্রাচীন যুগের সময়কাল ছিল 650 থেকে 1200। এই সময়কাল নিয়ে তিনজন ব্যক্তি তিনটা অভিমত দিয়েছে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছে 650 থেকে 1200,
সুনীতি কুমার সেন বলেছে, চট্টোপাধ্যায় বলেছে 950 থেকে 1200, সুকুমার সেন বলেছে 950 থেকে 1350। বাংলা সাহিত্যকে তিনটা যুগে ভাগ করা যায়। একটা ছিল প্রাচীন যুগ, যেটা 650 থেকে 1200, এই তিনটা যে কোনো একটা থাকতে পারে। মধ্যযুগ হচ্ছে 1201 থেকে 1800, আধুনিক যুগ হচ্ছে 1801 থেকে বর্তমান সাল। আশা করছি প্রিয় ভাই বোন এটা আপনারা বুঝতে পেরেছেন। দুই নাম্বার কোশ্চেনটা, ছিল আইডেন্টিফাই দ্য কারেক্ট স্পেলিং। কারেক্ট স্পেলিং এর একটা প্রশ্ন ছিল। আচ্ছা, স্পেলিংটা কি ছিল? দেখেন, স্পেলিংটা সঠিক স্পেলিং হচ্ছে ইকুইলিব্রিয়াম। এই ইকুইলিব্রিয়ামের বানানটা কি হবে, এটা অ্যান্সার আমাদেরকে চেয়েছিল যে কারেক্ট স্পেলিং নিচের কোনটে। তো সেক্ষেত্রে এটা ইকুইলিব্রিয়াম, এটার যে অ্যান্সারটা হবে বা এটার যে বানানটা হবে, বানানটা একটু খেয়াল করেন। ইকুই, ই কি, ই কিউ, ইউ, আই, ইকুই, লি, এল আই, লি, ব্রিয়াম, খেয়াল করেন এই যে ব্রিয়াম। আচ্ছা, এখন এখান থেকেও আরেকটু আপনারা জেনে নিতে পারেন যে ভাই এটার মানেটা কি। এটার মানেটা বোঝায় হচ্ছে ইকুইলিব্রিয়াম মানে হচ্ছে ভারসাম্য। ইকুইলিব্রিয়াম মানে হচ্ছে ভারসাম্য। বুঝতে পারছেন? যাকে আবার হচ্ছে আপনার যদি ইংলিশ মানে বলে, এটা তো বাংলা মানে গেল। যদি ইংরেজি মানে আমরা জানতে চাই, যার মানেটা হচ্ছে এ কার্ন, খেয়াল করেন, এ কার্ন মেন্টাল স্টেট, মেন্টাল মেন্টাল স্টেট, মেন্টাল স্টেট। দেখেন, এইটাও কিন্তু আমাদের অপশনে থাকতে পারে। অনেক সময় বলতে পারে যে ইকুইলিব্রিয়াম মিন্স, এটা বলতে কি বোঝায়। তো ABCD থাকলো, তখন আমরা এটার অ্যান্সারটা দিব হচ্ছে এটা। তাহলে বাংলা বানানটা হচ্ছে আমাদের এইটা, মানে কারেক্ট স্পেলিংটা হচ্ছে এটা, অ্যান্সার হবে। এটা বাদে ধরেন ভুল ছিল অনেকগুলো, ইকুইলিব্রিয়াম বানান ভুল ছিল, হ্যাঁ। যেমন হচ্ছে ইউ, ই কিউ, ইউ এ, এ ছিল, তাহলে এ দিলে তো হবে না। যে বানানটা সঠিক, এই সঠিক বানানটা আমাদের শিখে নিতে হবে। আশা করছি 2 নাম্বারটা আমরা বুঝলাম। 3 নাম্বার কোশ্চেনে চলেন। 3 নাম্বার কোশ্চেনটা আমাদের একটা ম্যাথ ছিল। ম্যাথটা কেমন ছিল? a⁻³ সমান সমান 0.2 এত যদি হয়, তাহলে সেক্ষেত্রে a⁻12 এর মান কত? আমরা কিন্তু ম্যাথও শিখে ফেলবো প্রিয় ভাই বোন। তাহলে এখানে দেখেন আমাদের সূচকের একটা ম্যাথ বলছে। তাহলে এই যে যে মানটা আছে, প্রথম কাজ কি, আমরা একটু ভাঙানো শিখবো। দেখেন, কোনো কিছুর উপরে যদি এরকম মাইনাস দিয়ে মান থাকে, মনে রাখবেন মাইনাসের জন্য 1 দিতে হয়, মাইনাস বাদে বাকি অংশটা নিচে দিতে হয়। তাহলে সেম ভাবে এই যে মাইনাস আছে না, মাইনাসের জন্য 1 দিবেন, মাইনাস বাদে বাকি অংশটা নিচে দিবেন, দিলাম। এবার কি করব, এই জায়গাটা দেখেন আমরা লিখতে পারি কি, যে 2 পয়েন্টের জন্য 1, পয়েন্টের পরে একটা সংখ্যা, একটা শূন্য দিবেন। আচ্ছা, এবার আমরা কি করতে পারি, এখানে 1/a⁻³ থাকলো। এখানে দেখেন 2 × 2 = 5, 2 × 10, তার মানে 1/5 থাকবে। এখান থেকে 1/5 আপনি পাইছেন। তার মানে এখন আমরা যে কাজটা করতে পারি, দেখেন a³ যদি উপরে ওঠে, তাহলে 5টাও কিন্তু উপরে উঠবে। আমাদের বলছে a⁻12 বের করতে হবে। তাহলে এখন আমরা যদি 12 বের করতে চাই, এখানে 3 আছে ভাই, তাহলে এর সাথে কত গুণ করলে 12 পাওয়া যাবে? আমরা জানি 4 গুণ করতে হবে, 3 × 4 = 12। তাহলে আমি যদি a⁻³ দিই, তাহলে কিন্তু 3 × 4 = 12 হয়ে গেল। তাহলে এই 4টা আপনি এক পাশে দিলে হবে না, এটা কিন্তু এখানেও দিতে হবে। তাহলে এখানে খেয়াল করেন 3 × 4 = 12 হইলো, যার মানটা 5 × 5 মানে 5⁴ মানে 5 × 5 মানে 25, আবার 5 × 5 মানে 25, অর্থাৎ 25 × 25 মানে হচ্ছে 625। তাহলে a⁻12 এর মান হচ্ছে 625 হবে। আশা করব যে এটা আপনারা সবাই বিষয়টা সুন্দর করে বুঝতে পেরেছেন। এরপরে চলেন, তাহলে সূচকের ম্যাথটা কিন্তু পরীক্ষাতে ছিল। চতুর্থ নাম্বার কোশ্চেনে আসেন। চতুর্থ নাম্বার কোশ্চেন ছিল 9⁴x + 9⁴x + 9⁴x এর মানটা কত? এটাও সূচকের ম্যাথ। একসময় প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষাতে সূচক লব থেকে প্রশ্ন আসতো না, কিন্তু ইদানিং কালে কিন্তু প্রশ্ন এখান থেকে মিস যায় না। ওকে, তাহলে চলেন এটাও আমরা শিখে ফেলবো। আচ্ছা, 9⁴x এখানে কয়টা আছে দেখেন তো, একটা, দুটো, তিনটা আছে। তাহলে আমরা তিনটা আছে, এই যে 3 লিখলাম সামনে, তিনটা কি আছে ভাই, 9⁴x আছে। আচ্ছা, এবার আমরা কি করতে পারি খেয়াল করেন, তাহলে এখান থেকে 3 থাকলো, 9কে লিখতে পারবেন 3-এর স্কোয়ার দিয়ে টু দি পাওয়ার x। তাহলে লিখতে পারবো 3 × 3 এটা গুণ করলে কত হয়, 2x হয়। দেখেন বেস বেস কি একই আছে না, তাহলে বেসটা লিখবেন। এটার উপরে কিছু নাই মানে 1 আছে ভাই, 1 লিখবেন। মাঝখানে গুণ থাকলে প্লাস চিহ্ন দিতে হবে, আর 2x, তার মানে এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। অর্থাৎ এটা হচ্ছে সূচকের একটা সূত্র, সূত্রটা হচ্ছে a⁴m গুণিত a⁴n, যার মানটা আমরা লিখতে পারবো a⁴m+n। মানে কি, মানে হচ্ছে যদি বেস একই থাকে বেসটা লিখতে হয়, মাঝখানে গুণ চিহ্ন থাকলে পাওয়ার পর যোগ করতে হয়, মাঝখানে ভাগ চিহ্ন থাকলে পাওয়ার পর বিয়োগ করতে হয়। এই জায়গাটা আপনাদেরকে মনে রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে চলেন প্রিয় ভাই বোন সামনে চলে যাব। 5 নাম্বার কোশ্চেনটা আমাদেরকে কি বলছিল খেয়াল করেন, খুব মনোযোগ দিবেন। 5 নাম্বার কোশ্চেনটা ছিল প্রোলা প্রোলাটারিয়েট, খেয়াল করেন। এই যে PRO LE, তারপরে ছিল হচ্ছে টি এ, TARIAT। এই যে দেখেন,
প্রোলাটারিয়েট। আচ্ছা, এটার সঠিক বাংলা কি? এর সঠিক বাংলা মানে কি? এর সঠিক বাংলা মানে কি, এটা আমাদের কোশ্চেনে ছিল। এর বাংলা মানে হচ্ছে আমাদের কোশ্চেনে ছিল। এখন খেয়াল করেন, তাহলে এটা শব্দটার মানে কি দাঁড়ায়? এর সঠিক বানানটা হলো, খেয়াল করবেন, খুব মনোযোগ দিয়ে কিন্তু খেয়াল করতে হবে। এর বাংলা মানেটা কি? এর বাংলা অনুবাদ দাঁড়াই হচ্ছে, একটু লিখে নিবেন, এর বাংলা অনুবাদ হচ্ছে, একটা দাঁড়ায় হচ্ছে শ্রমিক শ্রেণী। দেখেন, এই শ্রমিক শ্রেণীকে আমরা এটা বলে থাকি। শুধু শ্রমিক শ্রেণী না, এই শ্রমিক শ্রেণী কিন্তু কারা হয়? আমরা জানি যে নিম্নতম শ্রেণীর লোককে কিন্তু মূলত আপনার কি বলা হয় বলেন তো? নিম্নতম শ্রেণীর লোককে হচ্ছে এটা বলা হয়। এখন কথা হলো, যাকে আমরা শ্রমিক বলছি ওটাকেই কিন্তু আমরা আবার কি বলছি? ওটাকে কিন্তু আবার আমরা বলছি হচ্ছে নিম্নতম শ্রমিক লোক। অর্থাৎ এর মানেটা কি দেখেন, এখানে অপশন যেগুলা ছিল, অপশনের মধ্যে একটা শব্দ ছিল সর্বহারা। ভাই, সর্বহারাটা কিন্তু আসলে একবারে সরাসরি আমাদের অপশনের মধ্যে কিন্তু, দেখেন অপশনগুলো আমাদের কি কি ছিল? রাজগোষ্ঠী ছিল, বিপদাপন্ন ছিল, সর্বহারা ছিল, সাহিত্যিক ছিল। কিন্তু বিষয়টা হলো, এখানে কিন্তু এই ডাইরেক্ট নিম্নতম শ্রেণীর লোক বা শ্রমিক শ্রেণী কিন্তু ছিল না। সর্বহারা মানে কি? সর্বহারা মানে হচ্ছে এক কথায় যে সরাসরি শ্রমিক শ্রেণী তো ছিল না, তাহলে এর কাছাকাছি উত্তরটা আপনাকে গ্রহণ করতে হবে। তো যেখানে আপনাকে ছিল যে দেখেন, সর্বহারা মানে কি? সবকিছু হারিয়েছে যে, বা নিঃস্ব, বা সর্বশান্ত। তার মানে কাছাকাছি উত্তর কিন্তু ওইটাই পাওয়া যাচ্ছে। কাছাকাছি উত্তর কিন্তু ওইটাই পাওয়া যাচ্ছে। এটা আমরা এখান থেকে জেনে ফেললাম। এখন এর সাথে আপনি আরো কিছু ইম্পর্টেন্ট পরিভাষা একটু শিখে নেন না, এটা যেহেতু পারিভাষিক শব্দ। পারিভাষিক শব্দ আমরা হচ্ছে ড্রিম ব্যাচে, আমার যে প্রাইমারি যে পেইড ব্যাচে ড্রিম ব্যাচটা চলতেছে, সেখানে হচ্ছে আমি ডে 1 ডে 2 এভাবে 50টা ডে দেওয়া হয়েছে। আপনারা যদি চান কমেন্ট বক্সে জানাবেন, আপনাদেরকেও ইনশাল্লাহ দিয়ে দিব। আচ্ছা, তাহলে এখানে দেখেন, এখানে আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ পারিভাষিক শব্দ একটু জেনে রাখি। যেমন দেখেন, আমাদের পরীক্ষাতে আসে ল্যাবরেটরি, খেয়াল করেন ল্যাবরেটরি। এই ল্যাবরেটরি শব্দটার পারিভাষিক শব্দের অর্থ হচ্ছে গবেষণাগার। যেটাকে আমরা বলি কি? গবেষণাগার, যেখানে বিভিন্ন ধরনের গবেষণা করা হয়। আচ্ছা, এছাড়াও আমরা যদি আরেকটু জানি, দেখেন ডিসেন্ট, এই ডিসেন্টটাও পরীক্ষাতে আসে। ডিসেন্ট শব্দটার অর্থ হলো, ডিসেন্ট শব্দটার অর্থ হচ্ছে অবতরণ। কেউ ধরেন একটু নেমে আসতেছে, উপর থেকে নিচে নেমে আসা, এটাকে ডিসেন্ট বলা হয়। 3 নাম্বারটা হচ্ছে এজেন্ডা। এজেন্ডা মানে কি? এজেন্ডা মানে হচ্ছে আলোচ্য সূচি। কিছু গুরুত্বপূর্ণ আমরা একটু ব্যাখ্যার মধ্যে পড়তেছি, এটা আপনারা একটু লিখে নিবেন, তাহলে পড়াটা আপনাদের একটু সুন্দরভাবে গুছিয়ে যাবে। 6 নাম্বার যদি আমরা বলি কনস্টিটিউশন, খেয়াল করেন, কনস্টিটিউশন। আচ্ছা, কনস্টিটিউশন মানে কি? কনস্টিটিউশন মানে হচ্ছে সংবিধান। এটা আমরা জানি যে সংবিধানের পারিভাষিক শব্দ যেটা হচ্ছে কি বলেন তো? কনস্টিটিউশন। আচ্ছা, এরপরে আপনারা লাস্ট আরেকটা জিনিস জেনে রাখবেন, ম্যানিফেস্টো। ম্যানিফেস্টো, খেয়াল করেন, ম্যানিফেস্টো শব্দটার অর্থ হচ্ছে ইশতেহার। এটা হচ্ছে ইশতেহার। প্রিয় ভাই বোন, দেখেন তাহলে আমরা ইম্পর্টেন্ট কিছু পারিভাষিক শব্দও কিন্তু শিখে ফেললাম। আশা করছি এটাতে আপনাদের আর কোনো ঝামেলা নাই, এটা আপনাদের আর ঝামেলা হবেও না, ঠিক আছে? এবার আসেন ভাই, এরপরে চলেন 6 নম্বর কোশ্চেনটা আমরা একটু দেখি। 6 নম্বর প্রশ্নটা আমাদের ছিল যে ঐতিহাসিক 6 দফার, খেয়াল করেন, ঐতিহাসিক 6 দফার, ঐতিহাসিক 6 দফার মধ্যে কোন বিষয়টি উল্লেখ ছিল না? কোন বিষয়টি, কোন বিষয়টি উল্লেখ ছিল না? আচ্ছা, এইটা জানতে গেলে, এটা পারতে গেলে আগে আপনাদের কি ওই 6টা দফা মুখস্থ রাখতে হবে না? এখানে যদি আমরা একটু অপশনগুলো একটু দেখি, দেখেন অপশন কতে ছিল হচ্ছে স্বতন্ত্র মুদ্রা ব্যবস্থা। স্বতন্ত্র মুদ্রা ব্যবস্থা, স্বতন্ত্র মুদ্রা ব্যবস্থা। খ নম্বরে ছিল হচ্ছে বিচার ব্যবস্থা। বিচার ব্যবস্থা, খুব মনোযোগ দিবেন। গ নম্বর অপশন ছিল শাসনতান্ত্রিক কাঠামো, যেটা অপশন ছিল আমি সেটাই লিখতেছি, শাসনতান্ত্রিক কাঠামো। শাসনতান্ত্রিক কাঠামো প্রশ্নটা কিন্তু অনেক হার্ড ছিল, হ্যাঁ, যে যাই বলুক, প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন আগের মতো হয় না। কিছু বাদ দিয়ে পড়া মানেই আপনি লস করবেন। কেন্দ্রীয় সরকারের ক্ষমতা, কেন্দ্রীয় সরকারের ক্ষমতা। প্রিয় ভাই বোন, একটুখানি খেয়াল করেন না, তাহলে এখানে আপনার যদি এই জিনিসটা জানতে হয়, তাহলে এইটার জন্য আগে আপনাকে কি দরকার ভাই? যে 6 দফার দফাগুলো কি কি ছিল। তাহলে 6 দফার দফাগুলো আমরা আগে একটু লিখে ফেলবো, যে 6 দফার দফা কি কি ছিল, মুখস্থ করে ফেলতে হয়। তাহলে এটাতে আর ঝামেলা হয় না। 1 নম্বর দফা, 1 নম্বর দফায় ছিল হচ্ছে প্রাদেশিক স্বায়ত্ত শাসন। 1 নম্বরে ছিল কি বলেন তো? প্রাদেশিক স্বায়ত্ত শাসন, প্রাদেশিক স্বায়ত্ত শাসন ছিল। আচ্ছা, 2 নম্বর কি কি ছিল? 2 নম্বর দফার পরীক্ষাতে আসে দ্বিতীয় দফা কি ছিল? তো সেটা আপনাদেরকে জানতে হবে, কেন্দ্রীয় সরকারের ক্ষমতা। কেন্দ্রীয় সরকারের ক্ষমতা, কেন্দ্রীয় সরকারের ক্ষমতা। আচ্ছা, 3 নম্বরটা কি ছিল? 3 নম্বরটা ছিল হচ্ছে মুদ্রা, মুদ্রা বা অর্থ সম্বন্ধীয় ক্ষমতা। মুদ্রা বা অর্থ সম্বন্ধীয় ক্ষমতা। 4 নম্বর কি ছিল? 4 নম্বর ছিল হচ্ছে রাজস্ব বা কর।
কর বা শুল্ক, খেয়াল করেন, শুল্ক সম্বন্ধীয় ক্ষমতা। 5 নম্বরে ছিল বৈদেশিক বাণিজ্য ক্ষমতা, বৈদেশিক বাণিজ্য ক্ষমতা। সবাই আমার মতো একটু লিখে লিখে করবেন, দেখবেন ভাই ভুল হবে না। পড়াশোনা খুব মজার জিনিস যদি আপনি একটু গুছাই নিতে পারেন। আচ্ছা, 6 নম্বর যেটা ছিল সেটা হচ্ছে আঞ্চলিক সেনাবাহিনী গঠনের ক্ষমতা। আঞ্চলিক সেনাবাহিনী গঠনের ক্ষমতা একবারে আপনার পড়া হয়ে যাবে। সেনাবাহিনী গঠনের ক্ষমতা, গঠনের ক্ষমতা। তাহলে এখন আপনি চিন্তা করেন ভাই, দেখেন স্বতন্ত্র মুদ্রা, এই যে মুদ্রার কথা এখানে ছিল। শাসনতান্ত্রিক কাঠামো, এটাও দেখেন ছিল। এই যে কেন্দ্রীয় সরকারি ক্ষমতা, এটাও ছিল। শাসনতান্ত্রিক মানে প্রাদেশিক ক্ষমতা, এটাও ছিল। তাহলে বিচার ব্যবস্থা বলতে এই 6টা দফার মধ্যে কিছু ছিল না। তার মানে এটার অ্যান্সারটা হচ্ছে খ নম্বরটা হবে। তাহলে এটা যদি আপনি বিস্তারিত না জানেন তাহলে কি পারবেন? পারবেন না কিন্তু। তাহলে এটা আমরা জেনে ফেললাম, ঠিক আছে। আচ্ছা, এরপরে চলেন সামনের দিকে যাব, 7 নম্বর কোশ্চেনে আসেন। 7 নম্বর একটা ম্যাথ ছিল। প্রিয় ভাই বোন, ম্যাথটা কি ছিল? 7 নম্বরে ছিল যে একটি রম্বসের, খেয়াল করেন, একটি রম্বসের, একটি রম্বসের দুটি কর্ণের দৈর্ঘ্য, একটি রম্বসের দুটি কর্ণের দৈর্ঘ্য, একটি রম্বসের দুটি কর্ণের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার ও 6 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার ও 6 সেন্টিমিটার হলে হলে এর ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? এর ক্ষেত্রফল, এর ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? আচ্ছা, এখন দেখেন প্রিয় ভাই বোন, আপনাকে রম্বস বলছে, তাহলে রম্বসের ক্ষেত্রফলের কিন্তু ডাইরেক্ট একটা সূত্র আছে। রম্বসের ক্ষেত্রফলের সূত্রটা হলো, এটা রম্বস বলেছে মানে সরাসরি ক্ষেত্রফলের সূত্র দিব। রম্বসের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। প্রিয় ভাই বোন, তাহলে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল মানে কি? হাফ দিব। কর্ণদ্বয়ের গুণফল মানে গুণফল এখানে দুইটা, গুণফল এখানে কয়টা? দুইটা। দেখেন তাহলে একটা এই কর্ণ, একটা এই কর্ণ, তাহলে 8 গুণিত কি বলেন তো? 8 গুণিত 6। আচ্ছা, 8 গুণিত 6 দিব, 8 গুণিত 6, তাহলে কত হচ্ছে? 6টা 48, তার মানে 48/2। যেখান থেকে আমি কাটাকুটি করলে পাবো হচ্ছে 24, যেটা আমাদের অপশনে ছিল। তার মানে 24 যে বর্গ সেন্টিমিটার, এই 24 বর্গ সেন্টিমিটার হচ্ছে আমাদের এটার অ্যান্সার। আমি আশা করব যে প্রিয় ভাই বোন আপনারা এটা বুঝতে পেরেছেন, ঠিক আছে। আচ্ছা, এরপরে চলেন সামনের দিকে যাই, 8 নম্বর কোশ্চেনে যাব। 8 নম্বর প্রশ্নটা ছিল যে 0/0 সমান সমান কত হয়? প্রিয় ভাই বোন, মনে রাখবেন 0কে 0 দিয়ে ভাগ করা যায় না, যার ফলে এটার অ্যান্সারটা হবে হচ্ছে অনির্ণেয়। অনির্ণেয়, এটা কিন্তু ভাগ করা যায় না, 0কে 0 দিয়ে ভাগ করা যায় না। কিন্তু আমি যদি 0কে 2 দিয়ে ভাগ করতাম তখন কিন্তু 0 হইতো। অর্থাৎ 0কে সকল সংখ্যা দিয়ে যদি ভাগ করতে চান 0 হয়, কিন্তু 0কে 0 দিয়ে ভাগ করলে কিন্তু অনির্ণেয় হবে। আমি আশা করব যে আমার ভাই বোনেরা 8 পর্যন্ত বুঝতে পেরেছেন। 9 নম্বর কোশ্চেনে আসেন। 9 নম্বর কোশ্চেনটা ছিল বাংলা সাহিত্য থেকে। এক মানে আগে কিন্তু আপনার বাংলা সাহিত্য তেমন একটা কোশ্চেন আসতো না, কিন্তু ইদানিংকালে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা এখন বিসিএস পরীক্ষার মতো হয়ে গেছে, যার ফলে আপনাকে কিছু বাদ দিয়ে পড়া যাবে না। তাহলে এর রচয়িতাকে, এখন এর বলা হয়েছে কি বলেন তো? এর রচয়িতাকে। আচ্ছা, এর রচয়িতাকে আমরা সবাই জানি যে কাদো নদী কাদো, এর রচয়িতা হলো সৈয়দ অলিউল্লাহ। এর রচয়িতাকে, এর রচয়িতা হচ্ছে সৈয়দ অলিউল্লাহ। আচ্ছা, এখন এই সৈয়দ অলিউল্লাহ যখন আপনি পড়লেন, এই সৈয়দ অলিউল্লাহ থেকে আপনি একটু বিস্তারিত পড়ে ফেলেন, তাহলে আপনার একবারে পড়াশোনা হয়ে গেল। অর্থাৎ আমরা কি একবারে পড়তে পারি? প্রথমে আসেন দেখেন, এই যে সৈয়দ ওয়ালিউল্লাহ লেখা যে কাদো নদী কাদো, এটা মূলত ছিল হচ্ছে একটা চেতনা প্রবাহ রীতির একটা উপন্যাস। দেখেন তাহলে এটা কিন্তু একটা উপন্যাস, চেতনা প্রবাহ রীতি, চেতনা প্রবাহ রীতির একটা উপন্যাস। তাহলে এখান থেকে এটাও আমরা বুঝলাম যে এটা কিন্তু একটা উপন্যাস ছিল। তাহলে পরীক্ষাতে যদি কখনো পড়ে যে কাদো নদী কাদো, এটা কি কি জাতীয় গ্রন্থ, আপনি বলবেন উপন্যাস, আপনি বলবেন এটা উপন্যাস। বুঝতে পারছেন? এটা আপনারা একটু মনে রাখবেন। আচ্ছা, এই উপন্যাসটা কি ছিল এটা আমি আগেই বলেছি, যেটা রচনাকাল ছিল হচ্ছে, যেটা আপনার মূলত রচনা করা হয়েছিল 1968 সালে। এটা না পড়লেও চলবে, জাস্ট আমি পড়াচ্ছি বিধায় আমি এটা একটু বলে দিচ্ছি, এটা না পড়লেও চলবে। বুঝতে পারছেন? তো এইগুলো আপনি পড়লেন। আচ্ছা, এছাড়াও মেন যেটা দেখেন, এনার আরো কিছু গুরুত্বপূর্ণ উপন্যাসের নামও আমরা এখান থেকে জেনে ফেলবো, যেগুলো পরীক্ষাতে আসে। এর গুরুত্বপূর্ণ উপন্যাসের মধ্যে কি কি রয়েছে দেখেন, সৈয়দ অলিউল্লাহ লেখা উপন্যাসের মধ্যে রয়েছে, আমরা এটা পড়েছি, লাল সালু, তাই না? ইন্টারমিডিয়েট লাইফে আমাদের পড়তে হয়েছে লাল সালু। তারপরে 2 নম্বরে ছিল হচ্ছে আপনার চাঁদের অমাবস্যা। চাঁদের অমাবস্যা পরীক্ষাতে আসতে পারে। ধরেন গত বছর এটা পড়ছে, এই বছর দেখা গেল এটা পড়লো, যে চাঁদের অমাবস্যা কে লিখেছে, একই জিনিস দেখছেন। তাহলে এই জিনিসটা আপনাকে মনে রাখতে হবে। এরপর হচ্ছে আগলি দি আগলি এশিয়ান, দি আগলি এশিয়ান, এটাও কিন্তু এর গুরুত্বপূর্ণ উপন্যাস। তাহলে 3টা উপন্যাস আরো আমরা জানলাম, তাহলে 4টা উপন্যাস হয়ে গেল, কাদো নদী কাদো, লাল সালু, চাঁদের অমাবস্যা, দি আগলি
এশিয়ান, এটা পড়লেও কিন্তু আমাদের হয়ে গেল, বুঝতে পেরেছেন? আচ্ছা, এরপরে চলেন 10 নম্বর কোশ্চেনে চলে যাব। 10 নম্বর প্রশ্নটা ছিল রুডিমেন্টারি। খেয়াল করেন, রুডিমেন্টারি। রুডিমেন্টারি শব্দের অর্থ কি? দেখেন, শব্দার্থও কিন্তু পরীক্ষাতে আসে। এর অর্থ কি? শব্দের অর্থ কি? তো এর অর্থটা হলো, খুব মনোযোগ দিবেন, এর অর্থ হচ্ছে প্রাথমিক। এর অর্থটা হচ্ছে প্রাথমিক। এর অর্থটা কি? এর অর্থটা হচ্ছে প্রাথমিক, বা আপনি বলতে পারেন প্রথম, বা আপনি মনে রাখতে পারেন এটা মৌলিক, যেটা ইচ্ছা আপনি দিতে পারেন। তবে অপশনে ছিল প্রাথমিক, এই জন্য আমাদের অপশনের অ্যান্সার অনুযায়ী এটা হবে হচ্ছে প্রাথমিক। আচ্ছা, এটা ছাড়াও আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ কিন্তু এখান থেকে পড়ে ফেলতে পারি। দেখেন, কিছু শব্দার্থ আমরা জানতে পারি। যেমন হচ্ছে ইথিক্স। ইথিক্স শব্দের অর্থটা হচ্ছে নীতিবিদ্যা। ইথিক্স শব্দের অর্থটা হচ্ছে নীতিবিদ্যা। এরপরে যদি আমরা বলি যে গুড ম্যানার্স, খেয়াল করেন, গুড ম্যানার্স। তো গুড ম্যানার্স শব্দটার অর্থ হচ্ছে সদাচার। এটার মানে হচ্ছে কি? সদাচার। এরপর আমরা আরেকটু বলতে পারি এডিশন। এডিশন শব্দটার অর্থ হচ্ছে সংস্করণ। এডিশন শব্দটার অর্থ হচ্ছে সংস্করণ। এরপরে আমি আরো বলতে পারি গেজেট। খেয়াল করেন, এই যে গেজেট যে প্রকাশ হয়, গেজেট, এই গেজেট শব্দটার অর্থ হচ্ছে ঘোষণাপত্র। এটা কি? এটা হচ্ছে ঘোষণাপত্র। এটা হচ্ছে ঘোষণাপত্র। আচ্ছা, আমরা আরো একটু জানতে পারি। সেটা হচ্ছে আমরা বলতে পারি হচ্ছে ইনভয়েস। ইনভয়েসটা আমরা একটু জেনে ফেলতে পারি। তো ইনভয়েসের শব্দের অর্থটা হচ্ছে চালান। অর্থটা হচ্ছে চালান। প্রিয় ভাই বোন, আমরা এই ভিডিওর মাধ্যমে আমরা 10টা প্রশ্ন সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আপনাদের সত্যিকার অর্থে যদি ভালো লেগে থাকে, এবং আপনারা যদি প্রত্যেকে সুন্দর করে নোট করে, আমাদের যে ফেসবুক গ্রুপটা রয়েছে পাঠশালা গ্রুপ, এইভাবে সার্চ দিলে চলে আসবে। দেখেন, এই যে এইভাবে সার্চ দিবেন, আপনারা এই পাঠশালা গ্রুপে যদি জমা দেন ক্লাস নোটটা, আমি সত্যি কথা বলছি যে আপনাদের জন্য প্রতিদিন হলেও আমি কমপক্ষে 2-3টা ভিডিও এইভাবে আপনাদেরকে দিয়ে দিয়ে গুছাই দিব, একদম প্রতিনিয়ত, যে কোন কোন জায়গাগুলো থেকে প্রশ্ন আসে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষাতে। আর এর পাশাপাশি আমাদের পেইড ব্যাচ তো আছেই, সেখানেও আপনাদের ভালো প্রস্তুতি হয়ে যাবে। চাইলে আপনারা সেখানেও ভর্তি হয়ে যেতে পারেন। আমাদের ভর্তির জন্য অবশ্যই আপনারা 01716 87 45 42 এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন। আমাদের ফি হচ্ছে, প্রাইমারি ড্রিম ব্যাচের ফি হচ্ছে 2000 টাকা। কেউ চাইলে ভর্তি হতে পারবেন। কারো ভর্তি হতে অসুবিধা হলে আপনারা এই যে ইউটিউবের ক্লাসগুলো দেখবেন। তো আপনারা ক্লাসটি কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। তাহলে আমি এইভাবে আপনাদেরকে প্রত্যেকটা জিনিস ইনশাল্লাহ সাজাই দিব। আর এর বিনিময় হিসাবে আপনারা আমার জন্য দোয়া করবেন, যেন সুস্থ শরীরে আপনাদের পাশে আমি থাকতে পারি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।